সুস্মিতা দেবী তার একমাত্র ছেলে রাজকুমার এবং মেয়ে পিঙ্কিকে নিয়ে শহরে বসবাস করে। ছোটবেলা থেকে সুস্মিতা দেবী রাজকুমার এবং পিঙ্কিকে একাই মানুষ করেছে। আজ রাজকুমার আর পিঙ্কি দুই ভাই বোনেই বিবাহের উপযুক্ত হয়ে গেছে। এখন পিঙ্কি কলেজে পড়াশোনা করে, আর অন্যদিকে তার দাদা রাজকুমার শহরের বিখ্যাত 3 নম্বর বিজনেসম্যান। তাদের বাড়িতে কোনো কিছুরই অভাব ছিল না, সবসময় ভালো মন্দ এবং ভালোভাবে সংসার ম্যানেজ হয়ে যেত। এইরকম ভাবেই তাদের দিন কাটছিল। এমনই একদিন পিঙ্কি তার মাকে বলে, মা, এবার তুমি দাদার জন্য মেয়ে দেখা শুরু করে দাও। আস্তে আস্তে দাদার বিয়ের বয়স হয়ে যাচ্ছে, এবার তোর বিয়েটা দিতে হবে। হ্যাঁ, সেটা তো আমি জানি, কিন্তু তোর দাদা আগে তো তোর বিয়ে দেবে, তারপর তোর নিজে বিয়ে করবে। মা, এখন তো আমার কলেজে পড়াশোনা শেষই হয়নি, তাহলে এখন আমি কিভাবে বিয়ে করে নেব? তুমি আগে দাদার বিয়েটা দিয়ে দাও, তারপর না হয় আমি করব। আমি এসব ব্যাপারে কিছুই বলতে পারবো না। দাঁড়া, তোর দাদা বাড়িতে আসুক, তারপর বিয়ের কথাবার্তা তুলবি। তখন তোর দাদা কি বলে দেখবি। আচ্ছা ঠিক আছে, তাহলে দাদা আসুক, তারপর না হয় কথা হবে। তুমি এখন আমাকে খাবারটা দিয়ে দাও, আমাকে আবার কলেজে বেরোতে হবে। আজ ইম্পর্টেন্ট ক্লাস আছে, তাড়াতাড়ি জয়েন করতে হবে। এই বলে পিঙ্কি খাবার টেবিলে বসে পড়ে। তারপর সুস্মিতা দেবী তাকে জল খাবার দিয়ে দেয়। খাওয়া দাওয়া শেষ করে পিঙ্কি কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কলেজে যাবার সময় পিঙ্কির অনেকটাই লেট হয়ে যায়। রাস্তাতে অনেক জ্যামের কারণে সে সময় মতো ক্লাস জয়েন করতে পারেনি। এইরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুটা সময় কেটে যায়। তারপর ক্লাস শেষ হয়ে যাবার পর পিঙ্কি যখন বাইরে বার হয়, তখন তার এক বান্ধবীর সঙ্গে দেখা হয়ে যায়। কিরে, আজ তোরও কি দেরি হয়ে গেছে? দেখ না, আমি তো বাড়ি থেকে কখন বার হয়েছি, কিন্তু এই ট্রাফিক জ্যামের কারণে প্রতিদিন লেট হয়ে যায়। আর বলিস না, এই একই কেস আমার সঙ্গে হয়, কিন্তু এগুলো ম্যাথ স্যার আমরা একদমই বুঝতে চাই না, সবসময় ক্লাসের বাইরে করে দেয়। এইভাবেই পিঙ্কি আর সুইটি কথাবার্তা বলতে থাকে। সুইটি মেয়েটা ছিল খুবই ভালো, তাই জন্য পিঙ্কি তাকে খুবই পছন্দ করত। আর সেদিন পিঙ্কি মনে মনে ভাবছিল, সুইটিকে তো আমার খুব ভালো লাগে, সুইটিকে আমি যদি বৌদি বানিয়ে নিয়ে যাই, তাহলে আমরা দুইজনই অনেক হাসি খুশিতে থাকতে পারবো, আর সব সময় অনেক মজাও করতে পারবো। আজই বাড়িতে গিয়ে সুইটির কথা মাকে জানাতে হবে। পিঙ্কি এইসব কথা ভাবনা চিন্তা করতে করতে এবং সুইটির সঙ্গে কথা বলতে বলতে আবারও নিজের ক্লাসের রুমে ফিরে যায়। এইরকম ভাবেই দেখতে দেখতে সব ক্লাস শেষ করে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে পিঙ্কি তার মাকে সুইটির কথা শোনায়। তারপর সন্ধ্যাবেলা তার দাদা অফিস থেকে বাড়িতে ফেরে। ওই দেখো, দাদা এসে গেছে, এবার তুমি শুরু করো। আর হ্যাঁ, সুইটির কথা আগে বলবে। আচ্ছা ঠিক আছে, এখন দাঁড়া, এখন কিছু বলিস না, আগে খাওয়া দাওয়াটা শেষ করতে দে, তারপর বলবো। এখন বললে অনেকই রেগে যাবে। এই বলে সুস্মিতা দেবী রাজকুমারের সামনে খাবারটা বেড়ে দেয়। তারপর তারা তিনজনে মিলে খাওয়া দাওয়া শুরু করে। খাওয়া দাওয়া শেষ হয়ে যাবার পর সুস্মিতা দেবী রাজকুমারকে বলে, খোকা, তোর সঙ্গে কিছু কথা ছিল। আসলে তুই তো সবই দেখতে পাচ্ছিস, বাড়ির কাজকাম আমাকে একাকী করতে হয়, আর পিঙ্কি তো কলেজে থাকে, ও তো সেই সন্ধ্যাবেলা বাড়িতে ফেরে। তাই আমি বলি কি, এবার তুই বিয়েটা করে ফেল, তাহলে সব দিক থেকে আমার সাহায্য হয়ে যাবে। মা, বাড়ির কাজ কাম করতে যদি তোমার অসুবিধা হয়, তাহলে তুমি 2-3টে কাজের মেয়ে রেখে দাও। আমাকে বিয়ে করার কথা এখন একদমই বলবে না, কারণ অফিসে আমার অনেকই কাজের চাপ। আমি ওইসব কাজ রেখে বিয়ে চিন্তা ভাবনা একদমই নিতে পারবো না। খোকা, এইরকম বলিস না, বাড়িতে তো কাজের মেয়েরা কেউ থাকতেই চায় না। এত বড় বাড়ি, আর আমি যদি একবার কাউকে পরিষ্কার করতে বলি বাড়িটা, তাহলে তো তারা তখনই কাজ ছেড়ে চলে যাবে। এই কারণে আমি আর কাউকে কাজের মেয়ে রাখতে চাই না। মা, দয়া করে আমাকে বিয়ের কথা বলো না। আগে আমি পিঙ্কির বিয়েটা দিই, তারপর তো আমি করব। আগে আমি করে নিলে চলবে নাকি? দাদা, চলবে না মানে কি? সব চলবে। আর তাছাড়া আমার তো এখন পড়াশোনা শেষই হয়নি, আমার পড়াশোনা শেষ করতে অনেক সময় লেগে যাবে, আর আমি অত সময় একদমই দিতে চাই না। দাদা, আমার একটা বান্ধবী আছে, ওর নাম সুইটি, তুই যদি বলিস তাহলে আমি ওর সঙ্গে কথা বলবো। এই, তোরা কি পাগল হয়ে গেছিস? আচ্ছা আচ্ছা, আমি এখন বুঝতে পারছি। এই বিয়ে চিন্তা ভাবনা তুই তাহলে মায়ের মাথায় ঢুকিয়েছিস, তাই তো? আর মা, তুমি ওর কথায় রাজি হয়ে গেলে? না না, আমি আবার কোথায় রাজি হলাম? আমি তো আমার সমস্যার কথা তোকে বললাম। আর তাছাড়া পিঙ্কি বলছিল সুইটি মেয়েটা নাকি অনেক ভালো, তাই জন্য তোকেও একবার শুনিয়ে দিলাম। তুই যদি বলিস তাহলে আমি ওদের বাড়িতে যাব বিয়ের সম্বন্ধ নিয়ে। মা, এসব তোমরা কি বলছো? একদম ওইসব করতে যেও না। যখন আমার বিয়ে করার ইচ্ছা হবে তখন আমি নিজে থাকতেই বলে দেবো। এই বলে রাজকুমার নিজের রুমে চলে যায়। এইরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। এমনই একদিন সকাল সকাল রাজকুমার তাড়াহুড়ো করে বের হচ্ছিল। তখনই তার মা তাকে বলে,
কি ব্যাপার খোকা, এত সকাল সকাল তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? তুই তো কাল রাত্রে আমাকে কিছু বলেও শুলি না। আরে মা, তোমাকে বলতে ভুলেই গেছিলাম, কালকে রাত্রিবেলা আমার কাছে ফোন এসেছিল। ওইখানে একটা খুব ভালো দামে জমি বিক্রি হচ্ছে, ওই জমিটা কেনবার ভাবনা চিন্তা করছি, কিন্তু ওটা একটু গ্রামে পড়ে যাচ্ছে। যাই হোক, দেখি কি করা যায়। জায়গা কিনবি আবার গ্রামের দিকে? আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। তাড়াহুড়ো করে রাজকুমার মাকে বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বেশ কয়েক ঘন্টার মধ্যে সে গ্রামে এসে হাজির হয়। গ্রামটা ছিল অনেকই পরিষ্কার, আর সেখানের মানুষগুলো ছিল অনেকে ভালো মনের মানুষ। এইসব দেখে রাজকুমারের অনেকই ভালো লাগে। কিছুক্ষণ পর রাজকুমারের একটা মেয়ের সঙ্গে আলাপ হয়। তার নাম ছিল প্রিয়া। এটা আপনাদের জমি, কিন্তু এত ভালো আর বড় জমি আপনারা কেন বিক্রি করে দিচ্ছেন? ও, তাহলে আপনিই সে যে আমাদের এই বড় জমিটা কিনেছেন? আসলে বাবা আমার বিয়ে দেবার জন্য এই জমিটা বিক্রি করে দিচ্ছে। আমাদের কাছে তো অত টাকা পয়সা নেই, তাই জন্যই জমি বিক্রি করে বাবা আমার বিয়ে দেবে। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। যা দাম হবে আমি একটু বেশিই দেবো। আপনাদের দেখে তো আমার অনেক মায়া লাগছে। রাজকুমারের মুখে এই কথা শুনে প্রিয়ার মনের মধ্যে লোভ চলে আসে। তখন প্রিয়া মনে মনে ভাবে, যা দাম হবে আরো বেশি দেবে বলছে। মনে হচ্ছে এই শহরের বাবুটা অনেকই ধনী পরিবারের ছেলে। আমি যদি একবার এই ছেলেটাকে ফাঁসাতে পারি এবং নিজের জালে আটকে নিতে পারি, তাহলে আমি তাদের বাড়িতে রাজরানী হয়ে থাকবো। আর অন্যদিকে গেলে চলবে না, এই শহরের বাবুটাকে আমাকে যেমন হোক করে ফাঁসাতেই হবে। প্রিয়া মনে মনে এইসব ভেবে রাজকুমারের সঙ্গে আরো বেশি বেশি কথা বলতে শুরু করে দেয়। রাজকুমারও কিছু মনে না করে প্রিয়ার সঙ্গে কথা বলতে থাকে। এইরকম ভাবেই দেখতে দেখতে বেশ কয়েক ঘন্টা কেটে যায়। তারপর রাজকুমার তার কাজ মিটিয়ে বাড়িতে ফিরে আসে। সেদিন রাত থেকে রাজকুমারের মনের মধ্যে প্রিয়ার কথা চিন্তা ভাবনা হচ্ছিল। মেয়েটাকে তো দেখে মনে হলো খুবই ভালো, দেখে একবার মাকে বলে যদি কথাবার্তা আগে বাড়ানো যায় তাহলে ভালোই হবে। না না, আজ বলে লাভ নেই, আমি বরং কাল সকালেই বলে দেবো। এই বলে সেদিনের মতো রাজকুমার চুপ করে থাকে। পরের দিন সকালবেলা কাজে যাবার আগে রাজকুমার তার মাকে আর বোনকে প্রিয়ার কথা জানায়। প্রিয়ার কথা শুনে পিঙ্কি অনেকে হিংসা করে। আমি যে মেয়েটার কথা বললাম তাকে গুরুত্ব না দিয়ে কোথাকার গ্রামের একটা মেয়েকে পছন্দ করে নিল। যাক, মেয়েটা ভালো হলেই হলো। পিঙ্কি, তুই খুশি তো? এবার দেখ, তোর দাদা বিয়ের জন্য রাজি হয়ে গেছে। তুই তো এটাই চাইছিলিস, তাই তো? আমি আর কি বলবো, খুশি না হবার মতো হয়েছি। গ্রামের মেয়ে তো আমার একদমই ভালো লাগে না, ওরা তো মূর্খ হয়। আর তার উপরে আবার মেয়েটাকেও দেখতে হবে। মেয়েটা যদি লোভী হয়, আমার তো মনে হচ্ছে মেয়েটা অনেক লোভী। দাদার টাকার জন্যই দাদাকে বিয়ে করছে। পিঙ্কি, এ তুই কিরকম কথা বলছিস? ওই গ্রামে যাবার পরেই তো আমি বুঝতে পারলাম গ্রামের মানুষগুলো কত ভালো, আর প্রিয়া তো আরো ভালো। আমার সঙ্গে কতক্ষণ ধরে কথাবার্তা বললো, ওর কথাবার্তা দেখে তো আমি বুঝতে পারছি মেয়েটা খুবই ভালো হবে। এইভাবেই কথাবার্তা বলতে বলতে রাজকুমার কথাবার্তা শেষ করে অফিসে বেরিয়ে যায়। পরের দিন আবারও রাজকুমার প্রিয়ার সঙ্গে দেখা করার ইচ্ছে হয়। তখন রাজকুমার আবারও প্রিয়ার সঙ্গে দেখা করার জন্য গ্রামে চলে যায়। রাজকুমারকে দেখে প্রিয়ার অনেক খুশি হয়। তখন প্রিয়া মনে মনে ভাবে, মনে হচ্ছে সত্যি সত্যি ছেলেটা আমার জালে ফেসে গেছে। এবার আমি ওদের বাড়িতে গিয়ে একদম আরাম করে থাকবো, কত গয়নাগাটি পরবো, আর তার উপরে দামি দামি সব খাবার দাবার আর অনেক কিছু নিত্য নতুন মেকআপ। এইসব ভেবেই যে আমার মন প্রাণ সবকিছুই জড়িয়ে যাচ্ছে। প্রিয়া যখন এইসব ভাবছিল তখন তার সামনে রাজকুমার চলে আসে। তখন তার সামনে এসে কথা বলার চেষ্টা করে। তারপর প্রিয়াও তার সঙ্গে কথা বলতে শুরু করে দেয়। আর এইভাবেই দেখতে দেখতে বেশ কয়েক সপ্তাহ কেটে যায়। কয়েক সপ্তাহের মধ্যে দেখা এবং কথাবার্তা বলতে বলতে প্রিয়া আর রাজকুমারের মধ্যে এক সম্পর্ক গড়ে ওঠে। তখন রাজকুমার প্রিয়াদের বাড়িতে কথাবার্তা বলে বিয়ের তারিখ ঠিক করে ফেলে। বিয়ের তারিখ ঠিক হয়েছে শুনে পিঙ্কির অনেক রাগ হয়। আমার তো বিয়ে খেতে একদমই ইচ্ছে করছে না, ভেবেছিলাম একটা মডার্ন বৌদি নিয়ে আসবো। আমার তো মনে হচ্ছে আমার বৌদি অনেক লোভী। লোভী হোক আর যাই হোক, আমি তো কোনো মতেই নিজের মতো চলাতে দেব না। আমার কথাতে ওঠাবো আর বসাবো, আমাকেও চেনে না। পিঙ্কি এসব ভাবনা চিন্তা করে তাদের সামনে খুশি হবার নাটক করে। এইরকম ভাবে দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। তারপর রাজকুমার প্রিয়াকে বিয়ে করে নিয়ে চলে আসে। এত বড় বাড়ি গাড়ি দেখে প্রিয়ার আরো ভালো লেগে যায়। বাবারে বাবা, আমি যা ভেবেছিলাম এখানে তো তার থেকেও বেশি রয়েছে। মনে হচ্ছে আমি খুব ভালোভাবেই থাকবো। এবার তো আমি খুব ভালোভাবে শান্তি করে দিন কাটাতে পারবো, পায়ের ওপরে পা তুলে ঘুমাবো। প্রিয়া যখন মনে মনে এইসব কথা ভাবছিল
তখনই তার ননদ তার কাছে এসে বলে, কি ব্যাপার বৌদি, তুমি এত কি ভাবছো? এত বড় বাড়ি কখনো দেখোনি তাই না? চলো তাহলে আমি আমাদের বাড়িটা পুরো ঘুরিয়ে তোমাকে দেখিয়ে দিচ্ছি, তাহলে নিশ্চয়ই তোমার আরো ভালো লাগবে। পিঙ্কির এই কথা শুনে প্রিয়া আর কিছুই বলতে পারে না। তখন পিঙ্কি তার বৌদিকে তার রুমে দিয়ে আসে। এইরকম ভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। প্রিয়া যেমনটা ভেবেছিল তার ঠিক উল্টোটাই হচ্ছিল। পিঙ্কি প্রিয়ার মনের মতো একদমই কোনো কাজ করতে দিত না। এইসব দেখে প্রিয়া মনে মনে ভাবে, আমি তো ভেবেছিলাম শ্বশুর বাড়িতে এসে কত শান্তিতে থাকবো, কিন্তু এই ননদটা, উফ বাবারে বাবা, কবে যে বিদায় হবে কে জানে। প্রিয়া এইসব কথা ভাবছিল, তখনই রাজকুমার তার কাছে আসে আর তাকে বুঝিয়ে বলে, দেখো প্রিয়া, তুমি যদি ভাবো আমার বোন তোমার উপরে বোঝা হয়ে রয়েছে, তাহলে এটা তুমি ভুল ভাবছো। ওর সঙ্গে তুমি ওর মতন থাকবে, তাহলে দেখবে আর তোমাকে কেউ কিছু বলতে পারবে না। আর তাছাড়া ও তো কয়েকদিনের মধ্যেই চলে যাবে। রাজকুমার বোঝানোর পর প্রিয়া তার নিজের লোভ ছেড়ে দিয়ে ননদের সঙ্গে ভালো ব্যবহার করতে থাকে এবং শাশুড়ি মায়ের সঙ্গেও ভালো ব্যবহার করতে থাকে। তখন তার শাশুড়ি মা সুস্মিতা দেবী প্রিয়াকে তার সোনার হার দেয়। সেটা দেখে প্রিয়া অনেক খুশি হয়, আর এইরকম ভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে। নন্দিনী এত গরমে তার পরিবারের সঙ্গে বড় একটা পাইপের মধ্যে বসেছিল। তাদের সবার কপাল থেকে ঘাম ঝরে পড়ছিল, আর তাদের গরুটা তাদের পাশেই একটা লাঠিতে বাঁধা ছিল। তখনই সেখানে একটা পুলিশ আসে আর তাদেরকে দেখে বলে, এ মা, ছি ছি ছি, এই গরুটা তো পাইপের চারদিকটা গোবরে ভর্তি করে দিয়েছে। দেখুন, এখান থেকে আপনারা এক্ষুনি চলে যান, এই জায়গাটা খালি করুন। পুলিশের কথা শুনে নন্দিনীর ছোট মেয়ে প্রিয়া বলে, স্যার স্যার, আপনি আমাদেরকে এরকম ভাবে তাড়িয়ে দিচ্ছেন কেন? আপনি আমাদের এরকম ভাবে তাড়িয়ে দিতে পারেন না, এখানে তো আমরা থাকি। এত ছোট একটা বাচ্চা আমার মুখের উপরে কথা বলছিস? দাঁড়া বেটা, তোর ব্যবস্থা করছি। এই বলে পুলিশ রাগেতে প্রিয়াকে তার লাঠি দিয়ে মারতে থাকে। 5 বছরের ছোট্ট প্রিয়া খুব কান্নাকাটি করতে থাকে এবং তার মা ও ঠাম্মাকে ডাকতে থাকে, মা মা, ঠাম্মা কোথায় তোমরা? বাঁচাও আমাকে, তাড়াতাড়ি এখানে আসো। প্রিয়ার ডাক শুনে তখনই সেখানে তার মা নন্দিনী এবং তার ঠাম্মা মালিনী দেবী সেখানে এসে বলে, স্যার আমি আমার মেয়ের ভুলের জন্য ক্ষমা চাইছি আপনার কাছে, দয়া করে ওকে ছেড়ে দিন, ওকে ক্ষমা করে দিন। স্যার দয়া করে আমাদের এখান থেকে চলে যেতে বলবেন না। আমরা এই পাইপের মধ্যে যেমন হোক করে মাথা গুঁজে রয়েছি, আমাদের কাছে থাকার মতো বাড়ি নেই। এত রোদে গরমে কোথায় যাব আমরা? চুপ করুন, আর একটাও কথা বলবেন না। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এখান থেকে চলে যান, নাহলে খুব খারাপ হবে। আর তাছাড়া আপনারা এই জায়গাটা কি অবস্থা করে রেখেছেন বলুন তো? যান, গিয়ে রাস্তার ধারে শুয়ে থাকুন, ওখানে আপনাদের মতন আরো অনেক ভিখারি থাকে। যান যান, ওখানে যান। স্যার দয়া করে আমাদের উপর একটু দয়া করুন। দেখুন, আমার ছেলে প্যারালাইজ, ও ঠিকভাবে চলাফেরাও করতে পারে না। আর আপনি যদি এখান থেকে আমাদের তাড়িয়ে দেন, তাহলে আমরা এখন এত রোদ্দুরের মধ্যে কোথায় যাব বলুন? বেশি কথা না বলে চুপচাপ এখান থেকে চলে যান, এই জায়গাটা ফাঁকা করুন। নন্দিনী এবং মালিনী দেবী পুলিশ ইন্সপেক্টরকে অনেকবার বোঝানোর পরেও পুলিশ তাদের কোনো কথাই শুনতে রাজি ছিল না। পুলিশ তাদের ওখান থেকে তাড়িয়ে দেয়। তারা সকলে মিলে রাস্তার ধারে বসে থাকে, কিন্তু এত গরমের কারণে রাস্তাও প্রচন্ড গরম হয়েছিল, সেখানে একদম বসাই যাচ্ছিল না। এই সব দেখে নন্দিনীর ননদ মানে মালিনী দেবীর একমাত্র মেয়ে শিল্পা বলে, বৌদি এখানে তো প্রচন্ড গরম, এখানে তো বসাই যাচ্ছে না। দেখো আমরা না হলে যেমন হোক করে বসলাম, কিন্তু প্রিয়া আর রিঙ্কি, ওদের চেহারার অবস্থা দেখো। বৌদি কি করবে এখন, কোথায় যাবে? পরিবারকে এত কষ্টের মধ্যে দেখে নন্দিনীর বর নরেন মানে মালিনী দেবীর একমাত্র ছেলে বলে, তোমরা সকলেই আমাকে ক্ষমা করে দাও। আজ আমাকে এই দিনটা দেখতে হবে আমি কোনোদিনই ভাবিনি। আমার চোখের সামনে আমার মা, বোন, বউ, ছোট ছোট বাচ্চাগুলো কতই না কষ্ট পাচ্ছে, কিন্তু আমি এসব দেখে কিছুই করতে পারছি না। নরেন বাবা, তুই নিজেকে কেন দোষ দিচ্ছিস? আজ যদি তোর কাপড়ের কারখানাটা চলতো, তোর যদি পাটা না কেটে যেত, তাহলে আমাদের এত গরম আর এত কষ্ট কিছুই সহ্য করতে হতো না। কিন্তু ওপরওয়ালা তো তোর থেকে পাটাই কেড়ে নিয়েছে, আর এখনো পর্যন্ত আমাদের গরুটা তো দুধও দিচ্ছে না। এখন আমরা কি খাবো?
এই রকম ভাবেই নন্দিনী তার পরিবারকে নিয়ে রাস্তার ধারে ফুটপাতে জীবনযাপন করতে থাকে। তাদের কাছে খাবার মতো কিছুই ছিল না। এমনই একদিন প্রিয়া আর রিঙ্কি দুইজন মিলে রাস্তার ধারে দাঁড়িয়ে সকলের কাছ থেকে পয়সা চাইছিল। দাদা দাদা, আমরা 2 দিন ধরে কিছুই খাইনি, দয়া করে আমাদের কিছু টাকা দাও না। প্রিয়ার কথা সবাই শুনেও শুনতে পাচ্ছিল না। সে সবাইয়ের কাছ থেকে এই রকমই চাইতে থাকে, কিন্তু তার কথায় কেউই কান দিচ্ছিল না। এই রকম ভাবে অত রোদ্দুরে দাঁড়িয়ে থাকার কারণে প্রিয়া অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায়। তখন রিঙ্কি তার মা এবং ঠাম্মাকে ডেকে নিয়ে আসে। এই সব দেখে নন্দিনী কাঁদতে কাঁদতে বলে, মা প্রিয়া, চোখ খোল মা, দেখ এই তো আমরা রয়েছি, তোর কিছুই হবে না, চোখ খোল বলছি। নন্দিনী এইসব বলছিল আর তার চোখের সামনে আগের দিনগুলোর কথা ভাসছিল। নন্দিনী তার শাশুড়ি মা মালিনী দেবী এবং তার স্বামী নরেন আর তার ননদ শিল্পা ও তাদের ছোট ছোট 2 কন্যা সন্তান প্রিয়া ও রিঙ্কিকে নিয়ে বহরমপুর গ্রামে বসবাস করত। তারা খুবই ধনী ছিল। নরেনের একটা কাপড়ের কারখানা ছিল এবং তার সাথে সাথে নরেন একটা বড় কোম্পানির মালিকও ছিল। সেখান থেকে সে বেশ মোটা টাকা ইনকাম করত আর তাই দিয়েই তার পরিবারকে খুশিতে রাখত। নরেনের সংসারে কোনো কিছুরই অভাব ছিল না। তারা সকলেই খুব হাসি খুশিতে দিন কাটাচ্ছিল। এমনই একদিন নরেন সকালবেলা উঠেই সে তার কারখানায় যায়। কারখানায় গিয়ে সে একদম চমকে ওঠে। নরেন দেখে যে তার কারখানায় দাউ দাউ করে আগুন জ্বলছে। হে ঈশ্বর, আগুন লাগলো কি করে? ভিতরে কত শ্রমিক রয়েছে, আর আমার এত টাকার মাল সব এরকম ভাবে শেষ হয়ে যেতে পারে না। এই আগুন বেশি ছাড়াবার আগে আমাকে তাড়াতাড়ি নেভাতে হবে। এই বলে নরেন অনেক চেষ্টা করে আগুন নেভানোর জন্য, কিন্তু আস্তে আস্তে আগুন অনেক বেড়ে গিয়েছিল, যার ফলে তার কারখানায় থাকা বেশ কিছু শ্রমিক এবং তারই সাথে পুরো কারখানা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এই সব দেখে নরেন খুব ভেঙে পড়ে এবং সে কাঁদতে কাঁদতে বাড়িতে ফেরে। তাকে কাঁদতে দেখে মালিনী দেবী বলে, বাবা নরেন, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? বল কি হয়েছে? মা, সবকিছু শেষ হয়ে গেল। আমাদের কারখানা, আমাদের এত বড় কাপড়ের কারখানা নেই। নরেনের মুখে এই কথা শুনে মালিনী দেবী চমকে ওঠে। তখন নন্দিনী সেখানে এসে বলে, দেখো, এই রকম ভাবে ভেঙে পড়ো না। তোমার কারখানা গেছে তা কি হয়েছে? তোমার কাছে এখনো তো তোমার অত বড় বিজনেস রয়েছে, ওটাকে তুমি বড় করো, তাহলে তোমার কাপড়ের কারখানা আবার ঠিক হয়ে যাবে। এই বলে নন্দিনী নরেনকে যেমন হোক করে বুঝিয়ে তাকে অফিসে পাঠায়। নরেন অফিসে গিয়ে দেখে সেখানে তার কর্মচারীরা কেউই আসেনি, সকলে কাজ ছেড়ে চলে গেছে। এই সব দেখে নরেন অফিসের মাইনে বাড়িয়ে দেবে বলে ঠিক করে, কিন্তু সবাই নরেনের মাইনের থেকেও বেশি মাইনের কাজ পেয়ে গেছিল। তাই আর নরেনের অফিসে কেউই আসতে চাইছিল না। তখন থেকেই নরেনের অফিসটাও বন্ধ হয়ে যায়। নরেন অফিসের কারণে কিছু টাকা লোন নিয়েছিল। 2 জন লোক নরেনদের বাড়িতে আসে। বলছি, এটা কি নরেনের বাড়ি? হ্যাঁ, আমি নরেনের স্ত্রী, কিন্তু আপনারা কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমরা লোনের অফিস থেকে এসেছি। নরেন 10 লক্ষ টাকা লোন নিয়েছিল, কিন্তু এখন তো শুনছি নরেনের অফিস বন্ধ হয়ে গেছে এবং তার সাথে নরেনের কাপড়ের ফ্যাক্টরিও পুড়ে গেছে। তাহলে এখন আমাদের 10 লক্ষ টাকা কিভাবে মেটাবে? তাই আমরা ওর বাড়িতে চলে আসলাম ওর বাড়ির কাগজপত্র নিতে। এইসব শুনে পরিবারের সকলে খুব ভেঙে পড়ে এবং তারা খুব কান্নাকাটি করতে থাকে। মালিনী দেবী কাঁদতে কাঁদতে বলে, দেখুন, আর কয়েকদিন সময় দিন, আমরা যেমন হোক করে আপনার টাকা আপনাদেরকে দিয়ে দেব। দয়া করুন আমাদের উপর। এখন আমরা কোথায় যাব বলুন? ঠিক আছে, 2 দিন টাইম দিলাম। 2 দিন পরেই আমরা আবার আসবো। যদি আপনারা 10 লক্ষ টাকা না দিতে পারেন, তাহলে আপনারা এই বাড়ি ছেড়ে চলে যাবেন। এই বলে লোনের অফিসের স্যারগুলো সেখান থেকে চলে যায়। তারা চলে যাবার পর নরেন ঠিক করে যে একটা কাজের সন্ধান করবে। মা, তুমি এদেরকে নিয়েই বাড়িতেই থাকো। আমি দেখছি কোথাও যদি একটা কিছু কাজ পাওয়া যায়। আমি যেমন করে ওনাদের টাকা মিটিয়ে দিতে পারবো। দেখছি কি কাজ পাওয়া যায়। এই বলে নরেন বাড়ি থেকে বেরিয়ে পড়ে কাজের সন্ধানে। নরেনের মাথায় অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছিল। নরেন অনেক ভেঙে পড়েছিল। সে হাঁটতে হাঁটতে বুঝতেই পারেনি সে কখন রাস্তার মাঝখানে চলে এসেছে। হঠাৎ করে একটা বড় লরি এসে তাকে ধাক্কা দিয়ে চলে যায়। তাতেই নরেনের একটা পা কেটে যায়। সেই দিন থেকেই নরেন প্যারালাইজ হয়ে যায়। দেখতে দেখতে 2 দিন কেটে যায়।
তাদের বাড়িটাও হাতছাড়া হয়ে যায়। এই সব দিনগুলোর কথা নন্দিনী ভাবছিল আর খুব কান্নাকাটি করছিল। তখনই হঠাৎ করে নন্দিনী তার গরুর দিকে চোখ যায়। নন্দিনী দেখে যে গরুটার অনেক গোবর জড়ো হয়েছে। সেই দেখে নন্দিনীর মাথায় একটা বুদ্ধি আসে। তখন সে তার শাশুড়ি মাকে বলে, মা, আমরা যদি গোবরের বাড়ি তৈরি করি তাহলে তো আমরা এত গরম থেকে একটু হলেও রক্ষা পাবো। হ্যাঁ বৌমা, তুমি ঠিক বলেছো। আগেকার যুগে তো গোবরের মাটির বাড়ি তৈরি হতো, এখনকার যুগের মতো কেউ ওই রকম বাড়ি তৈরি করতো না। আগেকার যুগে তো মানুষ গোবর দিয়ে সবকিছু করতো। শাশুড়ি মায়ের মুখে এইরকম কথা শুনে নন্দিনী একটু হলেও ভরসা পায়। তারা পরিবারের সকলে বেশ কিছুটা দূরে গিয়ে সব গোবর জড়ো করে তারা একটা ছোট্ট সুন্দর বাড়ি গেঁথে ফেলে। প্রায় 2 দিন ধরে তারা ওই বাড়িটা তৈরি করে। 2 দিন পর দেখে যে তাদের বাড়িটা প্রায় শুকিয়ে গেছে এবং তাদের গরুটাও দুধ দিচ্ছে। সেই দেখে পরিবারের সকলেই খুব খুশি হয়ে যায়। সেদিনের পর থেকে নন্দিনী গ্রামে গ্রামে ঘুরে ঘুরে গরুর দুধ বিক্রি করত এবং যা টাকা হতো তাই দিয়েই তাদের বেশ ভালোভাবে সংসার চলে যেত। আস্তে আস্তে তারা বেশ অনেক টাকা ইনকাম করতে লাগলো। এই রকম ভাবে তাদের পরিস্থিতি আবারও আগের মতো ভালো হতে লাগলো।